নদীর পাড়ে একটা গ্রাম ছিল। একজন নাবিক তার নৌকো করে গ্রামের লোককে নদী পারাপার করত। এই নদীর ওপরে কাঠের একটা সেতু তৈরি করা হয়েছিল, কিন্তু ওটা এতটাই সংকীর্ণ আর কমজোর ছিল যে পা রাখতেই সেটা নড়তে শুরু করত। এর ওপর ভারসাম্য বজায় রাখা খুব কঠিন ছিল। এই জন্য কোনো ব্যক্তি এই সেতু ব্যবহার করত না। গ্রামের শেঠ আর তার চাকর কোনো কাজে নদীর ওই পারে গ্রামে ফেরত যাওয়ার জন্য জিজ্ঞাসা না করেই নৌকোয় বসে পড়ে। এই নাবিক, তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন না নদীতে তুফান এসেছে? নদীর স্রোত কত জোরে বইছে দেখুন। এই সময় নদীতে কেউ যায়? মারবেন নাকি? এই তুফান কখন থামবে? জানি না, 1 ঘন্টা তো হয়ে গেল। আর তুমি বা গ্রামে কিভাবে ফিরবে? যখন তুফান থামবে তখন। যদি না থামে তাহলে নৌকা এখানেই বেঁধে কোথাও শুয়ে পড়বো। ওই সেতুটা করে যাওয়া যাবে না? ওটা তো তুফানের থেকেও বেশি ভয়ঙ্কর মালিক। এখন কি করব? কি আর করবি, সেতুর দিকেই যাই, চল। নাবিক সব কিছু দেখতে থাকে। কিছুটা দূর গিয়ে সেতু পার হবার জন্য শেঠ আর চাকর সেতুর পাশে গিয়ে দাঁড়ায়। আগে তুই যা। না না মালিক, আগে আপনি চলুন। আরে আমি সাঁতার কাটতে জানি না, আগে তুই যা। আমিও সাঁতার কাটতে জানি না। তুই যাবি কি যাবি না? নাহলে তোকে আজকেই কাজ থেকে বের করে দেবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বলতে বলতে সেতুর ওপরে পা রাখে। ও তাড়াতাড়ি পাশের দড়ি ধরে এবং সেতুর মাঝখানে পা রেখে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে। তারপর এগোতে শুরু করে। এরপর যখন শেঠ ওই সেতুতে ওঠে তখন সেতুটা খুব জোরে জোরে নড়তে শুরু করে। মালিক, মাঝখান বরাবর দাঁড়ান, না হলে দুজনেই পড়ে যাব। শেঠ মাঝখানে দাঁড়িয়ে ভারসাম্য বজায় রাখে। দুজনে আস্তে আস্তে এক পা করে এগিয়ে নদীর মাঝখানে আসে। সামনের গ্রাম থেকে একজন মজুরকে আসতে দেখে ওরা। ও এক হাতে কাঠ নিয়ে মাথার ওপর চলছিল আর অন্য হাতে সেতুর দড়ি ধরেছিল। হে ভগবান, এ আবার কি আসছে? এমনিতেই তো এখান থেকে কেউ আসে না, কিন্তু এ আবার কোথা থেকে চলে এলো? সেতুতে ওরা সামনাসামনি চলে আসে। এই একটু সরে দাঁড়ান আপনারা, আমাকে একটু যেতে দিন দাদা। আরে এত কষ্ট করে এত দূর এলাম। এই সেতু একে এত সরু, জায়গা দেখতে পাচ্ছ যাবার? হ্যাঁ শেঠজি, আপনারা একটু কাত হয়ে যান, তাহলে আমি যেতে পারবো। আমার বাজারে যেতে দেরি হয়ে যাচ্ছে। চাকর একটু কাত হওয়ার জন্য পা বাড়ায় আর তখনই সেতুটা নড়তে শুরু করে আর সে নিজের ভারসাম্য হারিয়ে ফেলে নিচে বসে নিজেকে পড়ে যাওয়া থেকে আটকায়। দাদা, আগে আমাদেরকে যেতে দাও। ওরা কোনোভাবে ডান দিকে একটু কাত হয়ে দাঁড়িয়ে যায়। আগে আপনারা চলে যান দাদা। কিন্তু চাকর আর শেঠ দুজনেই বাদিকের ভারসাম্য বজায় রাখতে পারে না। এই তুমি ফিরে যাও, আগে আমাদেরকে যেতে দাও। আমাকে যেভাবেই হোক এই কাঠগুলোই পাড়ে নিয়ে যেতে হবে, না হলে আমার কাজের অনেক ক্ষতি হয়ে যাবে। নদীর তুফান আর আপনাদের জন্য এমনি আমার অনেক দেরি হয়ে গেল। তর্ক করো না। আরে আমার তো দরকার রয়েছে নাকি? নিজের প্রাণের মায়া ত্যাগ করে এই দিক দিয়েই যাচ্ছি। মালিক, কি করব? তোমরা যখন আগে এগোতে পারছো না, তখন আমার পিছনে কি আরো একটা চোখ আছে যে আমি পিছন দিক দিয়ে যাব? এখন আমরা আগেও যেতে পারবো না, আবার পিছনেও। শেঠ বুঝতে পারে যে ও এইভাবে যাবে না। ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি পিছন দিকে হাঁটতে শুরু করো। আমি নদী পার হয়ে তোমাকে তোমার মজুরির টাকা দিয়ে দেব। এতে তোমারও কোনো অসুবিধা হবে না আর আমারও না। মজুর রাজি হয়ে যায় এবং এক পা করে পিছন দিকে যায়। অন্য দিক থেকে শেঠ আর তার চাকর এক পা করে এগিয়ে এসে নদী পার হয়ে গ্রামের দিকে চলে আসে। শেঠজি, টাকাটা দিয়ে দিন। টাকা? কিসের টাকা? আপনি তো বলেছিলেন আমি যদি পিছনে সরে যাই তাহলে আপনি। সর এখান থেকে। টাকা কি গাছে বলে নাকি? এটা কিন্তু ঠিক না। ঠিক বেঠিক তুই আমাকে শেখাতে আসিস না। আমার সময় নষ্ট না করে নিজের কাজ কর গিয়ে, যা। আমি পঞ্চায়েতের কাছে যাব কিন্তু। যাও পঞ্চায়েতের কাছে, কে আটকেছে তোকে দেখে নেবো, যা। এটা বলে শেঠ আর তার চাকর ওখান থেকে চলে যায়। রাস্তায় চাকর শেঠকে পঞ্চায়েতের ব্যাপারে বলে। মালিক, যদি ওরা সত্যি সত্যি পঞ্চায়েতের কাছে চলে যায়? যেতে দে, আমি শেঠ, তাও আবার ধনী। কে আমার বিরুদ্ধে মামলা করবে? কিছুক্ষণ পর শেঠ আর চাকরের পঞ্চায়েত থেকে ডাক আসে। পঞ্চায়েতের সাথে গ্রামের লোকও ছিল। ও, এও এসে গেছে। মনে হচ্ছে নদীতে তুফান শেষ হয়ে গেছে।
সেট, এই লোকটা বলছে যে তুমি ওকে পিছন দিকে সরে গেলে টাকা দেবে বলেছিলে, কিন্তু দাওনি। এই কথাটা কি সত্যি? না না, ও মিথ্যে কথা বলছে। আমি এই সমস্ত কোনো কথাই বলিনি। তুমি বলো সত্যিটা কি? আমি কি বলবো, আমি একটু কম বুঝি, তাই আমি এই সমস্ত ব্যাপার জানি না। এরা মিথ্যে কথা বলছে, এরা কথার খেলাপ করছে। তুমি কি নিজের কথা প্রমাণ করতে পারবে? এই নাবিক সেখানেই ছিল, ওকে জিজ্ঞাসা করে দেখুন। হ্যাঁ, আমি ওখানেই ছিলাম। আজকে নদীর তুফানের জন্য নৌকা নদীর অন্যদিকেই দাঁড় করানো ছিল। আমি মজুরকে সেতুর থেকে পিছনে সরতে আর শেঠকে ওখান থেকে চেঁচাতে দেখেছিলাম। নাবিক এই লোকটার সাথে মিশে রয়েছে। এরা দুজনে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে পঞ্চায়েত ডেকেছে। মজুর কিছুক্ষণ চুপ করে থাকে। তুমি কি আর কিছু বলতে চাও? আজকে ওই সেতু দিয়ে কারা কারা গেছে? ওই সেতু দিয়ে কেউই যায় না, আজকেও শুধু তোমরাই গেছিলে। মহাশয়, আপনারা আমার সাথে চলুন, আমি আমার কথা প্রমাণ করে দেব। মজুর সবাইকে নদীর কাছে নিয়ে যায়। ওখানে সেতুটা থেকে কিছুটা দূরে ওরা দাঁড়িয়ে পড়ে। আপনারা আমার আর সেট আর ওর চাকরের জুতোর ছাপ সেতুর বালির ওপর মিলিয়ে দেখুন। একজন লোক তাদের জুতোর মাপ নিয়ে সেই পায়ের ছাপের সাথে মেলাতে শুরু করে। এটা তোমাদের তিনজনেরই পায়ের ছাপ। সেতুর ওই দিকে চলুন। এ আমাদের সময় নষ্ট করছে, ওকে ওর কথা প্রমাণ করতে দিন। সবাই নৌকোতে বসে নদীর ওই পারে যায়। ওই লোকটা বালির ওপরের পায়ের ছাপের সাথে জুতো মেলায়। এখানেই দুটো সেট আর চাকরের পায়ের চাবি রয়েছে, মজুরের নেই। হ্যাঁ, কারণ আমি এইদিকে আসতেই পারিনি। সেটের কথা মতো অর্ধেক সেতু থেকে চলে এসেছি। সোজা সবটা হিসেব। কেউ নিজের প্রাণের ঝুঁকি নিয়ে কেন অর্ধেক রাস্তায় গিয়ে আবার ফিরে আসবে? মিথ্যে কথা বলে আর কোনো লাভ নেই, ওকে টাকা দিয়ে দাও। আমি কোনো টাকা দেব না, আর এই পঞ্চায়েতের কোনো নিয়মও মানবো না। যা করার করে নাও তোমরা। ভেবে চিনতে বলো শেঠ, হয়তো তুমি পঞ্চায়েতের ক্ষমতা সম্পর্কে কিছুই জানো না। সে ওদের কথা না শুনে চাকরকে নিয়ে ওখান থেকে চলে যায়। 3-4 দিন ধরে শেঠের কাজ আটকে থাকে। ও ওর জিনিসপত্র খোলা আকাশের নিচে থাকতে দেখে রাগে ফুঁসি চাকরকে বলে, বৃষ্টির মরশুম, এখনো পর্যন্ত জিনিসগুলো গুদামে রাখিসনি কেন? মজুর আসেনি মালিক। আসেনি মানে? বিনা পয়সায় কাজ করে নাকি? যদি বৃষ্টি এসে সব জিনিস নষ্ট হয়ে যায় তাহলে? মালিক আমি কি করব, কোনো মজুর কাজ করতেই চাইছে না। পঞ্চায়েত বারণ করেছে হবে। কোনো দরকারে শেঠের আবার নদীর ওই পারে যাওয়ার প্রয়োজন পড়ে। ও যখনই নাবিকের কাছে আসে তখনই নাবিক মুখ ঘুরিয়ে নেয়। 2 গুণ টাকা দেবো, চল। না, আমি যাব না, পঞ্চায়েত বারণ করেছে। আচ্ছা, এসব পঞ্চায়েতের কারসাজি। পিছন থেকে মজুর মাথায় করে জিনিসপত্র নিয়ে আসে আর চুপচাপ নৌকোয় বসে চলে যায়। সে দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখে। শেঠ এদিক ওদিক দেখে আর সেতুর দিকে যায়। ও সেতুতে পা দিতেই সেটা খুব জোরে জোরে নড়তে শুরু করে। কোনো মতে পাশের দড়ি ধরে ভারসাম্য বজায় রেখে এগোতে থাকে ও। হঠাৎ করে সেতু মাঝখান থেকে ভেঙে যায় আর সে মাঝখান থেকে পড়ে যায়। নদীতে শেঠকে ডুবতে দেখে মজুর তার জিনিসপত্র রেখে জলে ঝাঁপ দেয় আর সাঁতার কেটে ওনার কাছে যায়, ওনাকে বাঁচিয়ে নেয়। পিছন থেকে নাবিকও নৌকো নিয়ে আসে আর শেঠকে নৌকায় বসিয়ে নদীর কিনারায় চলে আসে। এরপর শেঠ পঞ্চায়েতের কাছে গিয়ে সবার কাছে ক্ষমা চায়। আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাদের ক্ষমতার কথা জেনে গেছি। সে তুমি পয়সার অহংকারে ভুল করতে চলেছিলে। যাকে তুমি ঠকালে আজকে সেই তোমার প্রাণ বাঁচালো। ভাই, আমাকে ক্ষমা করে দাও, আমি আবার ভুল বুঝতে পেরেছি।